সবাইকে ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। মহারাজকে আমার প্রীতি নমস্কার, শ্রদ্ধা। অন্যান্য দুজন মহারাজ আছেন, তাদেরকেও আমার প্রীতি ভালোবাসা জানাচ্ছি। এবং সবার আগে যেটা করা উচিত ছিল, শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং স্বামী বিবেকানন্দের একজন সন্ন্যাসী গুরুভাই, যার মহাপুরুষ নামটা স্বামীজির দেওয়া, এই জায়গায় জন্মেছিলেন, সেই মহাপুরুষ স্বামী শিবানন্দজিকে প্রণাম জানাচ্ছি। আমাদের তোমরা যে প্রশ্ন করেছ তার মধ্যে থেকে কিছু নির্বাচিত অংশ আমরা বেছে নিয়েছি। অনেকগুলো ভাষা আলাদা, কিন্তু ভাবটা এক। আমরা সেসব ক্ষেত্রে সব মিলিয়ে বলবো। আর কিছু কিছু এরপরে আমাকে একটু আবার আলাদাভাবে বলতেও হবে, যে প্রশ্নগুলোর উত্তর এখন দেওয়া সম্ভব নয়, তার কিছু কিছু হয়তো আমি আলোচনার সময় বলবো। প্রথমে আমি আমার কাছে যে কটা বেছে নিয়েছি বা আমাকে বেছে দেওয়া হয়েছে সেগুলো আমি বলছি, তারপর আমার পাশের মহারাজ বলবেন, তারপরে তার ওপারে যে মহারাজ আছেন একটু আগে যিনি বললেন তিনি বলবেন। তো পড়ছি, আমরা নাম বলছি না। যখনই স্বামীজির স্মরণ করি বা জপ করি, অশ্রুদ্বয় জলে ভিজে যায়। আমি কি ভক্তির থেকে এরূপ আচরণ করছি, নাকি এটা স্বাভাবিক নয়? তুমি দেখবে তোমার মধ্যে জোর, পবিত্রতা ও উদ্দীপনা এটা স্থায়ী হচ্ছে কি না। স্বামীজির সবথেকে বড় কথা হচ্ছে কি, স্বামীজি আমাদের মধ্যে অদ্ভুত একটা উদ্দীপনার সৃষ্টি করেন। উদ্দীপনা মানে ভালো জিনিসের জন্য, ভালো জীবনটা সামান্য নয়, আমি সামান্য নই, আমি অনেক কিছুই করতে পারি, এরকম একটা আশা, উৎসাহ এবং প্রেরণা দেন স্বামীজি। স্বামীজির আরেকজন সন্ন্যাসী গুরুভাই, তিনিও মহাপুরুষ। এরা সব বিরাট বিরাট লোক। এই স্বামী শিবানন্দজি, আমরা সাধারণত স্বামী বিবেকানন্দ ছাড়া কারোর নাম জানি না, এরকম এরা সব মহাপুরুষ। স্বামী তুরীয়ানন্দজি, স্বামী বিবেকানন্দ তাকে আমেরিকায় নিয়ে গেছিলেন এবং সেখানে তিনি শান্তি আশ্রম বলে একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। তিনি পরবর্তীকালে যারাই তার কাছে যুবকরা আসত, তাদের কাছে তিনি মুক্ত কণ্ঠে স্বামীজির কথা বলতেন, খালি স্বামীজির কথা। তিনি বলতেন যে স্বামীজির কথা শুনলে কি মনে হয় জানো তো? মনে হয় উঠে পড়ি আর ছুটে যায়। সবসময় মরা মানুষও যেন বেঁচে ওঠে। মরে যাচ্ছে হয়তো, তিনি, এটা তার কথা, মরতে মরতে সে বলবে মরবো তো, তার আগে দুটি কথা শুনে নেই, এমন একটা শক্তি। তারপরে তিনি বলছেন, তোমরা কেউ বুঝতেও পারলে না, জগৎ বুঝতে পারলো না যে শ্রীরামকৃষ্ণ এই জগতের কল্যাণের জন্য কি মহাশক্তিধর একটা মানুষকে এনেছিলেন। কাজে যে তুমি যে বলছো যে এটা কি শুধু ভক্তি, ভক্তি তো খারাপ কিছু নয়, ভক্তি মানে দুর্বলতা কিছু নয়। রামপ্রসাদ খুব ভক্ত ছিলেন, ভক্তির থেকে শক্তি আসে। রামপ্রসাদ গান গাইতেন, এ সংসারে কারে ডরি রাজা যার মহেশ্বরী। এখানে দুর্বলতা কোথায়? সাংঘাতিক শক্তির কথা, কাউকে ডরি না। কাজেই তোমার যদি স্বামীজির কথা বলে চোখে জল আসে এবং তারপরে যদি তুমি দেখো যে তোমার অন্তরে স্বামীজির সেই সাহস, শুধু সাহস নয়, সাহসের সঙ্গে স্বামীজিকে যদি অনুসরণ করো, দুটো জিনিস থাকতে হবে। দুটো জিনিস, একটা হচ্ছে সাহস এবং আত্মবিশ্বাস, দুটোই শক্তি। সাহসটাও শক্তি, আত্মবিশ্বাসটাও শক্তি। এই শক্তির দিকটা আছে, আবার কি সকলের প্রতি ভালোবাসা আছে। এই ভালোবাসা এবং শক্তি, শুধু ভালোবাসা নয়, সঙ্গে সঙ্গে শক্তি থাকতে হবে। আবার ভীষণ শক্তি, এই গুন্ডা টুন্ডাদের অনেক শক্তি আছে, সমাজ বিরোধীদের অনেক শক্তি আছে, পলিটিক্যাল বলবো না, যারা দুর্নীতিপরায়ণ নেতা, তাদেরও অনেক শক্তি আছে, কিন্তু ভালোবাসা নেই আপামর জনসাধারণের জন্য। কাজেই সহাবস্থান হতে হবে শক্তি এবং ভালোবাসার। সেটা যদি তোমার চোখের জল ফেলেও হয়, বা চোখের জল ফেলছো না, ধ্যান করছো, একেবারে বাইরে আবেগ প্রকাশ করছো না, তাতেও আসছে, সেটাও ভালো। তবে বেটার হচ্ছে স্বামীজি যেটা বলেছিলেন, যে আবেগটা ঘরের মধ্যে থাক, আবেগটা ঘরের মধ্যে থাক। স্বামীজি এবং অন্যান্যরা ঠিক এই ধরনের, মানে এই ভাষায় না বললে এই ভাবের কথা বলেছেন, যে আবেগটা ঘরের মধ্যে থাক, গোপন থাক, বাইরের লোকে দেখুক, কাজের মধ্যে দিয়ে দেখুক। স্বামীজি কাজ পছন্দ করতেন। আমি কত স্বামীজিকে ভালোবাসি, সেটা আমার কাজে প্রকাশিত হোক, যে কাজ দেখে লোকে বুঝুক যে এর পেছনে একটা আদর্শ আছে, এবং পরে তারা যদি খোঁজ নেয়, আমার কাজ দেখে বুঝবে যে সেই আদর্শটি আর কেউ নয়, স্বামী বিবেকানন্দ। জীবনে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সমস্ত কাছের মানুষকে যদি ছাড়তে হয়, তা কি সঠিক? নিজের পায়ে দাঁড়ানোর জন্য কাছের মানুষকে ছাড়বে, একটু স্বার্থপরতা হয়ে গেল। সব থেকে বড় পাপ হচ্ছে স্বার্থপরতা। তোমাকে প্রতি মুহূর্তে, যদি তুমি স্বামীজিকে মানতে চাও,
যদি তুমি সত্যি সত্যি মানুষ হতে চাও, তবে তোমাকে কিন্তু মনের মধ্যে যে কোনো কাজের ক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে তুমি কি স্বার্থপর। নিজের পায়ে, শুধু নিজের পায়ে তুমি পরনির্ভরশীল হবে না, নিশ্চয়ই হবে না। সাময়িকভাবে যদি একটু অপ্রিয় হতে হয়, হয়তো লোকে ভুল বুঝবে, মা বাবা হয়তো ভুল বুঝছে যে মা বাবা বলছে তুমি কাছে থাকো, ঘরে থাকো, কিন্তু তুমি বুঝছো তোমাকে খুব বিচারশীল হতে হবে। তুমি বুঝছো যে 4-5 বছরের জন্য যদি আমি মা বাবার থেকে একটু দূরে থাকি, তাহলে আমার কেরিয়ারটা তৈরি হবে। এই যে কেরিয়ারটা তৈরি করছো, সেটা মা বাবাকে বঞ্চনা করার জন্য নয়। তারপরে আমি আবার মা বাবার কাছে ফিরে এসে মা বাবাকেই সাপোর্ট করতে পারবো, বা মা বাবা অন্য ভাই বোনদের নিয়ে চিন্তিত আছেন, সেই মা বাবার সেই ভারটা বা বোঝাটাকে আমি লাঘব করতে পারবো। এসব ক্ষেত্রে আপাত দৃষ্টিতে যে স্বার্থপরতা, সেটা স্বার্থপরতা নয়, সেটা আসলে মানে নিঃস্বার্থতাই বটে। এরকম ক্ষেত্রে হতে পারে, কিন্তু একেবারে ঢালাওভাবে এটা বলাটা অনৈতিক হবে যে তুমি নিজের পায়ে দাঁড়ানোর জন্যই শুধু কাছের মানুষদের ছাড়তে হয়, না, সেটা করা যাবে না। দুটোর মধ্যে কম্প্রোমাইজ করতে হবে। তুমি কিছুটা নিজের পায়ে দাঁড়ালে, হয়তো যতটা দাঁড়াতে চেয়েছো ততটা হলো না, কিন্তু কাছের মানুষকেও ছাড়তে হলো না, এরকম করাই ভালো। কোনটাকে আগে প্রাধান্য দেওয়া উচিত, নিজের কেরিয়ার নাকি প্রিয় মানুষ? এটাও বলা মুশকিল। প্রিয় মানুষটি কে? যদি মা বাবা এরকম প্রিয়জন হয়, তবে আগে যেটা বললাম তার মধ্যেই উত্তর আছে। কাজে জেনারেল উত্তর অনেক ক্ষেত্রেই দেওয়া যায় না, এক্স্যাক্ট কী ব্যাপার সেটা জেনে উত্তর দিতে হয়, নাহলে এটা উত্তর দেওয়া ঠিক নয়। নিজের কেরিয়ার মানে এখানে একটা স্বার্থপরতার ব্যাপার থাকছে। নিজে আমি পরনির্ভরশীল হব না, সেটার মধ্যে স্বার্থপরতা নেই। কিন্তু শুধু যদি তুমি কেরিয়ার বলো, কেরিয়ার বানানোর কোনো শেষ নেই। তুমি হয়তো ছোট্ট একটা শিক্ষক হয়েই তুমি তোমার জীবনটাকে ঠিক করতে পারতে, কিন্তু তোমার মনে হলো আমাকে আইএএস হতে হবে, হতেই হবে। সেই আইএএস হওয়ার জন্য তুমি প্রিয় মানুষদের ছেড়ে দিলে, তুমি আইএএস হলে। কিন্তু যারা তোমার জন্য প্রাণপাত করেছে, যারা কাছে থাকলে তুমিও খুশি হতে এবং যারাও খুশি হতো, তারা কিন্তু দূরে চলে গেল। কোনটা জিতে যাওয়া হলো? জীবনে জিতে যাওয়া কোনটা? সম্মান, প্রতিষ্ঠা, অর্থ, এটা কি জিতে যাওয়া? নাকি প্রিয় মানুষদের মুখেও একই সঙ্গে হাসি ফোটানো? কোনটা জিতে যাওয়া? জয় কোনটা? সেটা তুমি কী ধরনের মানুষ সেটার উপর নির্ভর করবে। তোমার মনটা কীরকম? তোমার মধ্যে যদি স্বার্থপরতার ভাগ বেশি থাকে, তুমি তাহলে অন্যের, তোমার প্রিয় মানুষ বা যাদের কাছে তুমি ঋণী, তাদেরকে আঘাত তুমি দিয়ে ফেলবে, সেটা কোনো আদর্শ নয়। কাজেই এই সিদ্ধান্ত তোমাকে নিতে হবে। কিন্তু তোমাকে যদি স্বামীজির ভাবে বা আমাদের ভাবে মানে ভারতীয় সংস্কৃতির ভাবে তুমি যদি উত্তর চাও, তুমি যদি ভালো মানুষদের ভাবে তুমি যদি উত্তর চাও, মহৎ মানুষদের ভাবে যদি তুমি উত্তর চাও, তোমার উদ্দেশ্য যদি দেশের জন্য তুমি করতে পারো, দেশের সেবা করাটাই যদি তোমার ক্যারিয়ার হয়, তবে তুমি প্রিয় মানুষকে উপেক্ষা করতে পারো। এরকম আমরা বলি। ধরো আমরা এই মানে সাধু হয়েছি, আমরা জগদ্ধিতায় সাধু হয়েছি, আমরা প্রিয় মানুষদের ছেড়েছি। স্বাধীনতা সংগ্রামী সুভাষচন্দ্র বা স্বাধীনতা সংগ্রামীরা, তারাও প্রিয় মানুষদের ছেড়েছেন। তেমনি লক্ষ্যটা যদি খুব বড় হয়, বড় আদর্শের জন্য এটা হতে পারে, কিন্তু শুধুমাত্র নিজের কেরিয়ার, তার জন্য কিন্তু প্রিয় মানুষকে ছাড়া ঠিক হবে না। নিজের জীবনের লক্ষ্য পূরণ এবং স্বামীজির পথ ছাত্র জীবনে কীভাবে সম্ভব হবে সেটা আমি বুঝতে পারছি না। নিজের জীবনের লক্ষ্য পূরণ, তোমার কর্তব্যটা করবে। তোমার কর্তব্য যদি পড়াশোনা হয়, করবে। তুমি ভেতর থেকে শক্তি বের করে তুমি করবে, কখনো আত্মবিশ্বাস হারাবে না, সেটা করবে। এবং স্বামীজির পথ দেখানো পথ মানে হচ্ছে, স্বামীজির দেখানো পথ মানে স্বার্থপর হব না, আমি সুযোগ পেলেই লোককে সাহায্য করব, হৃদয়টাকে জাগিয়ে রাখবো। দুটো কেন করা যাবে না? 50টা লক্ষ্য জীবনে রাখা যায়, 50টা লক্ষ্য জীবনে রাখা যায়, সেগুলো কন্ট্রাডিক্টরি নয়। আমি নিজের জীবনের লক্ষ্য পূরণ করব, সেই লক্ষ্য পূরণটার পেছনেও একটা পরার্থপরতা থাকতে পারে। আমি ডাক্তার হব, অনেক মানুষের সেবা করব, এটা তো খারাপ নয়। এরকম লক্ষ্য অনেকে রাখে, এইভাবে করবে। সাময়িকভাবে তুমি যেন স্বার্থপরের মতন ব্যবহার করলে, কিন্তু ওই স্বার্থপরতা যেন সাময়িক থাকে এবং তার দ্বারা পরবর্তীকালে তুমি নিঃস্বার্থ হবে, এটা মনে রাখতে হবে। আমরা কোনো লক্ষ্য স্থির করার পরে সেই লক্ষ্যটি সঠিক কিনা আমাদের জন্য, সেটা আমরা বুঝবো কি করে? সেটা লক্ষ্যটা সঠিক কিনা তুমি কি করে বুঝবে? এটাও বলা একটু কঠিন। লক্ষ্যটা সঠিক কিনা আমাদের শাস্ত্রে, গীতাতে স্বধর্ম বলে একটা কথা আছে।
তুমি দেখবে যে সেইখানে তুমি স্বাভাবিকভাবে তোমার যেসব ট্যালেন্ট আছে বা স্বাভাবিক যেভাবে প্রবণতাটা আছে, সেই লক্ষ্য পূরণ করতে গেলে সেই লক্ষ্যটা সেই স্বাভাবিক ট্যালেন্ট বা এটার অনুকূল কি না, এইটা বুঝলে তুমি বুঝবে সঠিক, এটা বুঝলে তুমি বুঝবে সঠিক। সেখানে কি হবে, তুমি অল্প পরিশ্রম ব্যবহার করে, ধরো তুমি গান গাইতে খুব ভালোবাসো, এমন গান গাইতে পারো যাতে সত্যি সত্যি গানটাকে তুমি প্রফেশন হিসাবে নিতে পারো, সেক্ষেত্রে তুমি গান নাও। কিন্তু সামান্য গান করতে পারো, গানটা প্রফেশন হবে না, তখন কিন্তু গানের পাশাপাশি তোমার অর্থকরী কিছু বিদ্যা শিখতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি, তিনি প্রয়াত হয়েছেন। তোমরা যারা উচ্চাঙ্গ সঙ্গীতের জগতে আছো, সমরেশ চৌধুরী বলে একজন কিছুদিন আগে প্রয়াত হয়েছে, নাম জানতে পারো হয়তো। এই রশিদ খান এতটা নাম করেননি, কিন্তু কোয়ালিটি ছিল তার। ইনি বোধহয় 10 বছর আগে চলে গেছে। তা লোকেশ্বরানন্দজি তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। নরেন্দ্রপুরে যেমন স্কুল আছে, কলেজ আছে। এই সমরেশ চৌধুরী, তার বাবাও ছিলেন বিরাট ঋষিকল্পর সঙ্গীতজ্ঞ। তিনি কখনো পাবলিক পারফর্ম করতেন না, কিন্তু সমস্ত সঙ্গীত জগতের লোক তার কথা জানতেন। তা সমরেশ চৌধুরী স্কুলে পড়তেন নরেন্দ্রপুরে, পড়াশোনাতে ভালোই ছিলেন। নরেন্দ্রপুরের স্কুলে পড়া মানে ভালোই, একবারে সাংঘাতিক, একবারে বোর্ডে স্ট্যান্ড করা নয়, কিন্তু ভালো রেজাল্ট করেছেন। ভালো রেজাল্ট করার পরে একটা সমস্যা দেখা গেল। কেউ বলছে যে তুমি সঙ্গীত জগতে থাকো, তখনই তার উচ্চাঙ্গ সঙ্গীতে, বাবাই তো অত বড় সঙ্গীতজ্ঞ, কাজে তার ট্যালেন্ট বোঝা যাচ্ছে। কেউ বলছে তুমি সঙ্গীতের দিকে থাকো, হ্যাঁ, কেউ বলছে না পড়াশোনাটা শেষ করো, পড়াশোনার দিকেই থাকো, কেউ বলছে সঙ্গীত নিয়েই কেরিয়ার করো না কেন, এমবিউজ করো। তখন লোকেশ্বরানন্দজি কিন্তু তাকে বলেছিলেন তুমি সঙ্গীত নিয়েই তোমার কেরিয়ারটা করো, এবং তিনি বিখ্যাত হয়েছিলেন। এসব ক্ষেত্রে স্বধর্ম কোনটা আমার লক্ষ্য, তোমার যেটা প্রবণতা বা তোমার যেটা স্বাভাবিক প্রতিভা, সেটাকে তোমার লক্ষ্য পূরণ করছে কি না সেটা বুঝতে হবে। কিন্তু সেইটা করতে গিয়ে তোমার যে নিজের পায়ে দাঁড়ানো বলতে আমরা অর্থকরী বিদ্যাতে, অর্থ উপার্জনের ব্যাপারে নিজের পায়ে দাঁড়াতে হবে। আমি চিরকাল অন্যের উপর নির্ভরশীল থাকলাম আর আমি কবিতা লিখে গেলাম, জগতে সেটা চলে না। কাজে এই দুটো বুঝে তুমি বুঝতে পারবে যে তোমার লক্ষ্যটা ঠিক কি না। আর লক্ষ্যটা যদি একবার ঠিক বুঝতে পারো, তাহলে তুমি কখনো হাল ছাড়বে না, ধৈর্য ধরে থাকবে। যে ধৈর্য ধরো কিছু কাল, ওই কথার মানেটা কি? স্বামীজি অনেক জায়গায় বলেছেন যে সাকসেসফুল হতে গেলে চেষ্টা দরকার। চেষ্টাটা প্রথমবারই সফল হয় না, হয়তো 50 বার ব্যর্থ হলে সেক্ষেত্রে ধৈর্যটা তোমাকে চালাবে। কাজে চেষ্টা, এফোর্টস, পেশেন্স, পারসিভিয়ারেন্স, ধৈর্য আর অধ্যাবসায় একই কথা। ধৈর্য, তুমি চেষ্টা করবে, ধৈর্য ধরে থাকবে এবং লেগে থাকবে, তাতেই দেখবে তুমি সফল হবে। হোয়াট ইজ অ্যাকর্ডিং টু স্বামীজি লাইফ? অ্যাকর্ডিং টু স্বামীজি হোয়াট ইজ লাইফ? স্বামীজি যেটা বলছেন, লাইফ ইজ স্ট্রাগল এগেইন দি অপোজিশনস। এই স্ট্রাগলটা থাকে না নিম্নতর ইয়ের মধ্যে, সেই স্ট্রাগলটা দেখা যায় না। ওরা ইনস্টিংটিভলি স্ট্রাগল করে, খাওয়ার জন্য স্ট্রাগল করছে একটা, কিন্তু নতুন দিকে মানুষ স্ট্রাগল করে, স্ট্রাগল এগেনস্ট নেচার। স্বামীজি বলছে দ্যাট ইজ দি সাইন অফ লাইফ। স্বামীজি একটা খুব সুন্দর উদাহরণ আছে, যে বিরাট একটা রেলের ইঞ্জিন আসছে, ঘর ঘর করতে গেছে, সাংঘাতিক শক্তিশালী, কিন্তু তা সত্ত্বেও জড় পদার্থ, ওটার মধ্যে কোনো লাইফ নেই। কিন্তু ওই যে রেলগাড়িটা আসছে আর লাইনের উপর দিয়ে একটা পোকা যাচ্ছিল, ওই পোকার তুলনায় পোকাটাকে কেউ দেখতেই পাবে না। সেই পোকাটা, আর দুটো কথা বলছেন, ফ্রি উইল অ্যান্ড স্ট্রাগল, দ্যাট ইজ দি সাইন অফ লাইফ। দিস টু আর দি সাইন্স অফ লাইফ। ফ্রি উইল, ইউ ক্যান ডিসাইড ফর ইউর সেলফ হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। এটা হচ্ছে এই স্বাধীন চিন্তা, স্বাধীন ইচ্ছা, এটা হচ্ছে জীবনের লক্ষণ। আরেকটা হচ্ছে স্ট্রাগল এগেনস্ট অপোজিশন, বিরুদ্ধ প্রকৃতির বিরুদ্ধে, বিরুদ্ধ পরিস্থিতির বিরুদ্ধে সংগ্রাম। এই দুটো হচ্ছে জীবনের লক্ষণ। তো স্বামীজি ওটাতে বলছেন কি, যে ওই যে এটা আসছে, রেল আসছে, সেই রেলটা আসছে বিরাট, মানে আমার মনোযোগ দৃষ্টি আকর্ষণ করছে বিরাট একটা বস্তু, যতই বড় হোক, যতই শক্তিশালী হোক, সেটা হচ্ছে জড় পদার্থ। আর ওই যে রেল লাইন ধরে একটা পোকা যাচ্ছে সামান্য, ওই সামান্য হলো সে কিন্তু চৈতন্য। কেন? তার স্বাধীন ইচ্ছা আসছে রেল লাইন থেকে নেমে যাওয়ার। কিংবা ভালো করে যদি লক্ষ্য করো, হয়তো রেলের চাকাটা হয়তো ওকে পিষে দিল, কিন্তু দেখা যাবে ওই পিষে দেওয়ার সময় কিন্তু ওর ওই সামান্য দুর্বল দাঁত দিয়ে ওই বিরাট লোহাটাকে একবার কামড়ানোর চেষ্টা করেছে। এই যে স্ট্রাগল অ্যান্ড ফ্রি উইল, দিজ আর দি
দিজ আর দিস সিগনিফিক্যান্ট সাইন্স অফ লাইফ। তুমি যদি দেখো তোমার স্ট্রাগল করার ক্ষমতা নেই, মানে স্ট্রাগল করার ইচ্ছাই নেই, বা তোমার কোনো ইচ্ছাটাই জমে গেছে, তবে বুঝবে তোমার জীবনের প্রতি বিতৃষ্ণা, সেটা কখনো আসবে না। স্বামীজি পড়বে নিজের জীবনের প্রতি যেন কখনো বিতৃষ্ণা না আসে, নিজেকে ছোট করা, নিজেকে অগ্রাহ্য করা। সারা পৃথিবীর লোক বলতে পারে, স্বামীজি বলছেন যে তুমি অপদার্থ, কিচ্ছু হবে না তোমার ক্ষতি, কিন্তু তুমি নিজে যদি নিজেকে অপদার্থ বলো, দ্যাট ইজ অ্যাজ ব্যাড, দ্যাট ইজ সেম অ্যাজ কমিটিং সুইসাইড, যেন আত্মহত্যা করলে। কাজে এটাই হচ্ছে সংক্ষেপে। পিছন এটা ওই আমি তো হচ্ছে আর কেউ আওয়াজ করছে, আমি হচ্ছে ওখানে আওয়াজ হচ্ছে। আমি বলেছিলাম কিন্তু যে মাইকটা ডিস্টার্ব করতে পারে। সরি। আচ্ছা, কোয়েশ্চেন ইজ দ্যাট হাউ টু চেঞ্জ সাম পিপল, বিকজ আই সি someone wants to change his life but don't. You will have to have all sympathy. You have to provide inspiration. You have to stand by him all through. Provide all inspiration, all courage, and he should feel, because of your palpable love, that you are his well-wisher. সব সময় তাকে উৎসাহ দেবে, ব্রাইটার সাইডস অফ লাইফ দেখাবে, যে হোয়াট আদার্স হ্যাভ বিন এবল টু অ্যাচিভ, ইউ অলসো ক্যান অ্যাচিভ। কাজে সব সময় এনকারেজমেন্ট, এটা সব সময় দেওয়া উচিত। স্বামীজিকে তুমি যদি ভালোবাসো, আমরা যেসব ব্যক্তি বা যেসব মহারাজকে দেখে স্বামীজির প্রতি আকৃষ্ট হয়েছি, দে আর অল ফুল অফ এনকারেজমেন্ট। তাদেরকে দেখে মনে হতো দে আর বাবলিং ইন এনার্জি অ্যান্ড বাবলিং ইন লাভ অলসো। একবারে ভালোবাসায় ভরপুর, টকবক করছে, শক্তিতে এবং ভালোবাসায় ভরপুর। এই দুটোই হচ্ছে লক্ষণ। স্বামীজির দুটো ছবি, তোমরা যদি যারা স্বামীজির ছবি দেখেছো, অনেক ছবি আছে, আমার স্বামীজির দুটো ছবি ভালো লাগে। আমরা যুব সম্মেলনের সময় দুপাশে দুটো ছবি লাগিয়েছিলাম। তা একটা ছবি দেখে মনে হচ্ছে, বেশিরভাগ ছবি দেখে মনে হচ্ছে তেজ ঠিকরে পড়ছে। আর আরেকটা ছবি একেবারে এমন হাসি মুখ। ওই স্বামীজির সম্বন্ধে একটা বাংলা ইংরেজিতে বই আছে, বাংলায় সবার স্বামীজি, ইংরেজিতে ফ্রেন্ড অফ অল। ওটার দিকে তাকালেই মনে হবে যে আমার জীবনে আর কেউ না থাকুক, এই বন্ধুটি আছে, ফ্রেন্ড অফ অল। তা স্বামীজিকে সিস্টার ক্রিস্টিন স্বামীজির একজন শিষ্যা ছিলেন, আর মিস ম্যাকলাউড স্বামীজির আরেকজন শিষ্যা ছিলেন। সে বড় অদ্ভুত শিষ্যা, সে কখনো বলতো না যে আমি স্বামীজির শিষ্যা, সে বলল নো, আই এম স্বামীজির ফ্রেন্ড। এবং কেন বলে, উনি আমার বন্ধু, এটা বলতেন। আর তিনি ভারতবর্ষে এসে থাকতেন, 6 মাস ভারতবর্ষে থাকতেন, মানে বেলুড় মঠে থাকতেন। বিরাট লোক, তার সঙ্গে ইউরোপ, আমেরিকা, ইংল্যান্ড, আমেরিকা সব বড় বড় মানে প্রেসিডেন্ট, ওই পর্যায়ের লোকেদের খুব যাতায়াত, মানে আলোচনা ছিল, ভাবছিল। একবার বেলুড় মঠের ওপর দিয়ে ইংরেজ সরকার ভাবলো যে রেলগাড়ি নিয়ে যাবে, রেল লাইন নিয়ে যাবে। তখন উনি গিয়ে কথা বললেন বড়লাটের সঙ্গে, দেখো এখন প্রথম মহাযুদ্ধ চলছে, এখন আমেরিকাতে স্বামীজির দৌলতে রামকৃষ্ণ মিশনের অনেক বন্ধু আছে, এবং এই ইংল্যান্ড, আমেরিকা এরা হচ্ছে একই তলে আছে। কাজে যদি তুমি বেলুড় মঠ, এটা স্বামীজির প্রতিষ্ঠিত, এর উপর যদি রেলগাড়ি নিয়ে যাও, তাহলে ওই আমেরিকার লোকেরা খুব, জনসাধারণ খুব ক্ষেপে যাবে, আর কাজে ইংল্যান্ড, এটা তোমাদের করা ঠিক হবে না, সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। এরকম মাপের লোক। তিনি বলতেন স্বামীজি হচ্ছেন আমার বন্ধু, এবং তিনি বছরে 6 মাস ভারতবর্ষে কাটাতেন। কেন কাটাতেন? স্বামীজিকে একবার তিনি জিজ্ঞেস করছেন, স্বামীজি হাউ বেস্ট আই ক্যান হেল্প ইউ, তো আপনাকে কী করলে আপনাকে সবথেকে বেশি সাহায্য করা হবে? স্বামীজি বলছেন লাভ ইন্ডিয়া। সেই জন্য তিনি প্রতি বছর 6 মাস এখানে থাকতেন, এবং স্বামীজি ইন্ডিয়া বলতেন সাধারণ মানুষ। সেই জন্য তাকে বেশিরভাগ দেখা যেত ওই বেলুড় মঠে সাঁওতাল বা নিচু জাতীয় যারা লেবার, যারা শ্রমজীবী, তারা তো অশিক্ষিত, দরিদ্র, অনেক সময় নিম্ন জাতের হতেন, তারা সব কাজ করছে, উনি গিয়ে তাদের সঙ্গে গল্প করতেন। ইংরেজিতেই 2-1 বাংলা শব্দ শিখেছিলেন সেই ভাষাতেই। এবং কোথায় বসে থাকতেন? ওদেরই একটা ঝুড়ি উল্টে দেওয়া থাকতো, তার উপরে তিনি বসে থাকতেন। কেউ যদি জিজ্ঞেস করতো যে ট্যান্টিন কী, তাকে সবাই ট্যান্টিন বলতো। ট্যান্টিন মানে হচ্ছে আন্ট বা পিসিমা, এরকম। ট্যান্টিন তুমি কী করছো? বলে স্বামীজি বলেছিলেন ভারতবর্ষকে ভালোবাসতে, এরাই সেই ভারতবর্ষ, কাজে এদেরকে ভালোবাসছি। তা সেই স্বামীজি এই ট্যান্টিন ভারতবর্ষে আসতেন, তো এসে থাকতেন, এবং তার জন্মদিনটা সাধু ব্রহ্মচারী সবাই গিয়ে পালন করতো। তা সবাই জিজ্ঞেস করতো ট্যান্টিন হ্যাপি বার্থডে বলেই একটা কথা জিজ্ঞেস করতো। এটা আমি লোকেশ সাউন্ডের কাছে শুনেছি, ওরা এই ট্যান্টিনকে দেখেছেন, মিস ম্যাকলাউডকে, যে মিস ম্যাকলাউড স্বামীজিকে দেখেছেন এবং স্বামীজিকে নিজের বন্ধু বলতেন। তো ওরা ওই জন্মদিনের দিন হ্যাপি বার্থডে বলে
জিজ্ঞেস করতেন তোমার বয়স কত হলো। সাধারণত মহিলাদের এসব কথা জিজ্ঞেস করতে নেই, এগুলো আমরা ওদের কাছ থেকেই শিখেছি। তাও ওরা কেন জিজ্ঞেস করতো? একটা অপূর্ব উত্তর শোনার জন্য, বারবার ধরে। তার বয়স তখন 70-এর মতন হবে বোধহয়, 70 কি 65। তিনি বলতেন আমার বয়স হলো 25, 25। বলে সে কি, ও তোমরা তো তোমাদের দেশের লোক, তোমরা তো মেয়েরা তো বয়স লুকোও, এরা বলতেন। না না, যেদিন থেকে স্বামীজিকে দেখেছি সেদিন থেকে আমি আমার বয়সের গণনা করি, তার আগে কি আর মানুষ ছিলাম? সো দেই ম্যাকলাউড বলছেন, সিস্টার ক্রিস্টিনকে জিজ্ঞেস করা হচ্ছে তুমি এক কথায় স্বামীজির কথা বলতো, হি ওয়াজ অল লাভ, ভালোবাসার প্রতিমূর্তি স্বামীজির সম্বন্ধে বলছেন সিস্টার ক্রিস্টিন। আর মিস ম্যাকলাউড বলছেন হি ওয়াজ অল স্ট্রেংথ, তিনি হচ্ছেন শক্তির প্রতিমূর্তি। অ্যাকচুয়ালি হি ওয়াজ বোথ এম্বডিমেন্ট অফ লাভ অ্যান্ড স্ট্রেংথ। কাজেই এটা হচ্ছে আদর্শ। তুমি যে বলছো, তোমরা বলছো কেন, চাচ্ছ, আমরাও চাচ্ছি, চেষ্টা করছি স্বামীজিকে নিজের জীবনে আদর্শ করার। আদর্শ করলে তার গুণগুলো আসবে। কাজেই সবসময় খেয়াল করবে, যখন তুমি শক্তি পাচ্ছ তখন দেখবে তোমার মধ্যে ভালোবাসাও আছে, তো এমপ্যাথিও আছে। তো এমপ্যাথি কথাটা আজকাল ব্যবহার করি, এটা আমাদের শাস্ত্রের কথা, গীতার কথা। সমানুভূতি, আত্মৌপম্যেন বলে একটা কথা আছে। আমি তোমার দুঃখ অনুভব করছি বাইরে দাঁড়িয়ে থেকে, কিন্তু আমি আমার মনটাকে একদম তোমার মনের মধ্যে ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে তোমার চোখ দিয়ে, তোমার অনুভব দিয়ে দেখার চেষ্টা করছি। এটাই আমাদের গীতাতে বলছে আত্মৌপম্যেন, নিজের উপমা দিয়ে, নিজেকে ওখানে তোমার মধ্যে ঢুকিয়ে দিয়ে তোমার দুঃখ বোঝা। এটাই আজকালকার টার্ম হচ্ছে এমপ্যাথি। কাজেই ভালোবাসা, এমপ্যাথি থাকবে, শক্তি থাকবে। এই শক্তি আর ভালোবাসা দিয়ে তুমি যে কোনো সমস্যা, যে কোনো লোকের সাহায্য করতে পারো। জীবনের সাফল্যের মাত্রায় পৌঁছানোর ক্ষেত্রে যে বাধা, তা অতিক্রম করবো কী করে? স্বামীজি বলছেন যে তুমি জানবে যে বুদ্ধ, খ্রিস্ট, চৈতন্যর মধ্যে যে শক্তি আছে তোমার মধ্যেও সেই শক্তি। আমার একটা সমুদ্রের উপরে একটা বাবল আছে আর একটা বিরাট ঢেউ আছে, দুটিরই পেছনে কিন্তু ওই দুটিরই উৎস হচ্ছে অনন্ত সমুদ্র। তেমনি তোমার পেছনেও অনন্ত সমুদ্র আছে। এই অনন্ত সমুদ্রেরই বড় বড় ঢেউ হচ্ছে খ্রিস্ট, বুদ্ধ, চৈতন্য, বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ। কাজেই ওই সমুদ্রটার থেকে যে কোনো পরিমাণ শক্তি তুমি যে কোনো সময় আহরণ করতে পারো। কাজেই সবসময় এটা মনে রাখবে। একেবারে স্বামীজির মধ্যে যে শক্তি ছিল, যার জন্য বিবেকানন্দ হয়েছেন, সেই শক্তি ইকুয়ালি প্রেজেন্ট ইন মি, একটুও কম নয়, একটুও বেশি নয়। বা বিবেকানন্দ হয়েছেন কেন? তিনি সেই শক্তিটাকে জাগরতি করার চেষ্টা করছে। ওই যে তোমরা ভালো মন দিয়ে শুনেছ কিনা জানি না, বেদনিষ্ঠানন্দ বলছেন উই হ্যাভ টু গো ফ্রম ইনসাইড আউট। স্বামীজির কথা